শ্যালক আমি যখন এই বাড়িতে থাকতাম, মানে 2 মাস আগেও তো এই বাড়িতেই থাকতো তার স্ত্রীকে নিয়ে। আমার শ্যালক আমার সঙ্গে মিসবিহেভ করতো, আমাকে অসম্মান করে কথা বলতো। আমি দোকান মানে অর্থাৎ এই দোকান যেটা হচ্ছে আপনার ডেকোরেশনের দোকান, যে ডেকোরেটরের যে দোকান, সেই দোকান আমি চালাতে চেয়েছিলাম। আমার শাশুড়ি এটা কন্টিনিউ করতে দেয়নি, দোকানটা বিক্রি করে দিয়েছে। এবং আমার শাশুড়ি আমার সঙ্গে সামনাসামনি ভালো ব্যবহার করতো, বাট আড়ালে গিয়ে আমার বদনাম করতো, দুর্নাম করতো। এই সব কিছু মিলেই তার মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয় এবং এই ক্ষোভ থেকেই সেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং এই নিজেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে। এবং আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করি, আরও একটি মানে চাঞ্চল্যকর তথ্য পাই যে হত্যাকাণ্ড সংঘটিত করবার পরে 2 দিন সে ঠিকমতো ঘুমাতে পারেনি এবং খাওয়া দাওয়া করেনি। এবং তার ডিসিশন ছিল, আমরা যেদিন তাকে গতকালকে 4 তারিখে আমরা যখন তাকে অ্যারেস্ট করি, তার ভাষ্য ছিল যে আমি যদি আপনারা আমাকে অ্যারেস্ট না করতেন, আপনাদের হেফাজতে না আনতেন, আজকে রাতে আমি সুইসাইড করতাম। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন তুমি সুইসাইড করতে? তখন বলছিল যে আমি এটা নিতে পারছিলাম না, আমার এই যে 3 জনকে নিকটাত্মীয়, আমি তো অভ্যস্ত না, আমি 3 জনকে হত্যা করেছি, এইগুলো আমার চোখে ভাসছিল, আমার মধ্যে অপরাধবোধ কাজ করছিল, আমি ঘুমাতে পারছিলাম না। তো এই জন্য আমি আজকে রাতেই সুইসাইড করতাম, এই ধরনের একটা সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। আমরা তাকে এই কথাটা শুনবার পরে তাকে আমরা ভালোভাবে আমাদের নিজেদের অবজারভেশনে রাখি এবং আমরা তাকে পাহারায় রাখি এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করছি ফৌজদারি কার্যবিধির 164 ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করবার জন্য। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা এই বিষয়টি নিশ্চিত করবার জন্য। আমাদের এই পর্যন্ত তদন্তে আমরা যেটা কনফার্ম করতে পেরেছি যে সে একাই ঘটনাটি ঘটিয়েছে এবং আর প্রাথমিকভাবে যেটা মনে হয় আর কেউ এর সঙ্গে সম্পৃক্ত না। ধন্যবাদ। কোনো কোশ্চেন? দুটো ছিল। না, মানে বড় ছেলে এক খাটে ঘুমাতো আর মা আর ছোট ছেলে আরেক খাটে ঘুমাতো। মানে যখন একটা লোক কি করে তখন তো তার পা এবং হাত পা ছোটানোর চেষ্টা করে, তার জীবনের ইয়েটা করে, তখন সর্বোচ্চ রেজিস্ট করার চেষ্টা করে, প্রোটেক্ট করার চেষ্টা করে, সেক্ষেত্রে কেউ কি তাই করেছে। এবং যেহেতু লম্বা একটি ছোট্ট ঘর, বেশি বড় ঘর না, গ্রামের দোতলা ঘর, এক কর্নারে ছিল একটা খাট আর আরেকটি কর্নারে ছিল আরেকটি খাট। ওই প্রথমে সে টার্গেট করে তার বড় শ্যালককে, যেহেতু তার বয়স 16 থেকে 17 বছর, সে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন তার বুকের উপর চড়ে বসে। এবং আমি আরেকটি বিষয় একটু অ্যাড করতে চাই, আমার একটি ধারণা, ব্যক্তিগত ধারণা, আমি এখন পর্যন্ত যেহেতু প্রমাণ পাইনি এবং আমরা মানে থানা পুলিশ ভিসেরা টেস্ট করবার জন্য নমুনা সংগ্রহ করেছে, স্টমাকের নমুনা সংগ্রহ করতে হয়। আমরা সেই টেস্টের রিপোর্ট পেলে আমরা কনফার্ম হবো যে কোনো বিষক্রিয়া ছিল কিনা, কোনো খাদ্যদ্রব্যের মধ্যে কোনো বিষ মেশানো হয়েছিল কিনা। আমার একটি ধারণা, এটি না সত্য নাও হতে পারে, যে সে যেহেতু তার পরিকল্পনার অংশ হিসেবে এইখানে এসেছে এবং রাতে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে গিয়েছে, তার স্ত্রীকে নিয়ে গিয়েছে, এমন হতে পারে যে যখন বের হয়ে যাওয়ায় তার স্ত্রী এবং শাশুড়ি এবং তার শ্যালকদের অগোচরে খাবারের মধ্যে হয়তো কোনো ঘুমের ওষুধ বা অন্য কোনো চেতনানাশক ওষুধ দিয়ে যেতে পারে, যার কারণে হয়তো তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। যার দরুন তার এই কাজটি সমাধা করা বা এই অন্যায়টি করা অনেক সহজ হয়ে গিয়েছিল। আমরা তো ওনাকে মানে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছি, মানে সন্দিগ্ধ আসামি রবিনের বয়সও খুব বেশি না। তো তার সঙ্গে সে তো বিয়ে করে খুব হ্যাপি ছিল এবং শ্বশুরবাড়িতে থাকতো, যেহেতু তার শ্বশুর মারা গেছে 2 বছর আগে এবং পরিবারের কোনো গার্ডিয়ান নেই, কোনো ইনকাম সোর্সও নেই। তো শাশুড়ি চেয়েছিল যে আমার এই স্বামীর ডেকোরেশন বিজনেসটা আমার জামাই দেখুক এবং দেখে এখান থেকে যে আর্নিংটা হবে এই দিয়ে আমাদের সংসার চলবে। তাদের পরিবারের কোনো আর্নিং সোর্স নেই। এই ভিকটিম নার্গিসের বোন, ভাই, আত্মীয় স্বজন, ইনারাই সাপোর্ট দিয়ে তার সংসারটা চালাতো এবং জামাইয়ের কাছ থেকে শাশুড়িরও এক্সপেকটেশন ছিল যে এই বিজনেসটা রান করে এখান থেকে যে আর্নিংটা হবে পুরো পরিবারটা যেন খেয়ে পরে বাঁচতে পারে। তো জামাই যেটা করতো যে এখান থেকে আর্নিং হতো, বাট উনি অপচয় করে ফেলতেন
ধরেন বিভিন্ন আড্ডা দেওয়া, নেশা করা, এইভাবে অপচয় করতেন, সংসারে কন্ট্রিবিউট করতেন না। যার দরুনই শাশুড়ি একটি সময় সিদ্ধান্ত নেয় যে আমি এটা তো রেখে দিলে আমার মূল ক্যাশটাও থাকবে না, মানে যেগুলো আমার ম্যাটেরিয়ালস আছে এগুলো হয়তো থাকবে না। যার কারণে উনি বিক্রি করে 1,75,000 টাকা বিক্রি করে, যার কাছে বিক্রি করে তারা 5,000 টাকা তাকে কম দিয়ে 1,70,000 টাকা দেয়। এই 1,70,000 টাকার মধ্যে শাশুড়ি তার জামাইকে 20,000 টাকা দিয়ে একটি মোবাইল সেট কিনে দেয়, 15,000 টাকা দিয়ে তার মেয়েকে একটি সেলাই মেশিন কিনে দেয়, এবং বাকি টাকাটা তার ঘরেই ছিল। আমার যেটা মনে হয় এই টাকার লোভও তাকে হয়তো করছে যে বাকি টাকাগুলো আমি নিব, এইরকম একটা টেন্ডেন্সি থাকতে পারে। যদিও সে আমাদের কাছে স্বীকার করেনি যে আমি টাকা চুরি করেছি, আমরা আরও খতিয়ে দেখব, আমাদের তদন্ত তো এখনও চলমান, এই টাকাগুলো মিসিং হয়েছে কিনা। আসলে বলারও তো কেউ নেই, পরিবারে তো অবশিষ্ট কেউ নেই, আমরা তথ্যও নিতে পারছি না। তবুও আমরা চেষ্টা করব এই সত্যটি উদ্ঘাটন করবার জন্য যে ওই মহিলা ওই টাকাটি তার ভাই বোন অন্য কারোর কাছে ইনভেস্ট করেছিল কিনা, অথবা ঘরেই ছিল কিনা। ঘরে থাকলে তার একটি মোটিভ থাকতে পারে যে এই টাকাগুলো আমি তসরুপ করব। পাশাপাশি তার একটি ক্ষোভ ছিল যে আপনি যে কোশ্চেনটি করেছেন যে রাগ কেন ছিল, রাগ ছিল যে বিজনেস থেকে তাকে বঞ্চিত করা হলো। সে মনে করছে যে আমাকে বঞ্চিত করা হলো, যে বিজনেসটা যেহেতু ক্লোজ করে দেওয়া হয়েছে। আর আরেকটি অভিযোগ হচ্ছে তার শ্যালক তাকে দেখতে পারতো না, যেহেতু সে ওইরকম ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতো না, তার শ্যালকেরও এক ধরনের ক্ষোভ ছিল। শ্যালকও একটু মাদকাসক্ত ছিল, মার সঙ্গে খারাপ ব্যবহার করতো, বড় শ্যালক শামীম। সব মিলেই তার মধ্যে শ্যালকের প্রতি একটি ক্ষোভ, আর শাশুড়ির প্রতি ক্ষোভ হচ্ছে যে আমার বিজনেসটা আমাকে কন্টিনিউ করতে দেয়নি। বিজনেস তো তার না, বিজনেস তার শ্বশুরের। সে মনে করতে শুরু করেছিল যে এটি আমার বিজনেস এবং আমি আমার যথেচ্ছা আমি খরচ করব। এইরকম একটি দ্বন্দ্ব তার মধ্যে কাজ করেছে। আসলে মেজর কোনো কজ না। আপনারা কি, আমি তো বলে দিই, আপনারা কি ওই যে মানে রিকভার পাই টাকাটা কি রিকভার করতে পেরেছেন? পাওয়াই যায়নি, পাওয়া যায় না। ঠিক আছে, ধন্যবাদ। পাওয়া যায়নি। আমরা যেহেতু আমি বললাম যে ফ্যামিলির কেউ নাই, মানে তারা যে আই উইটনেস বা আত্মীয়স্বজন মানে কেউ কিছু তথ্য দেবে এরকম তো কেউ নেই। তারপরেও আমরা যেহেতু বাদী হয়েছেন ভিকটিমের ভাই, ভিকটিমের প্রতি মানে নার্গিস তার বিধবা বোনের প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন। উনি সাহায্য করতেন। ওনার নার্গিসের একটি বোন ছিল, গার্মেন্টসে জব করতেন, উনিও সাহায্য করতেন ইনাদের কাছ থেকে। এবং আমাদের তদন্ত যেহেতু এখনও চলমান আছে, আমরা তথ্য নেওয়ার চেষ্টা করবো যে টাকাটি তাদের কারো কাছে আছে নাকি এই জামাই তসরুপ করছে। জামাই যেহেতু স্বীকার করছে না, আমাদের তখন একটি ধারণা আসবে। ধন্যবাদ। সর্বশেষ টাকা অথবা পারিবারিক কলহের কারণে কি এই হত্যাটা ঘটছে?